রেওয়ামিল কাকে বলে? কোনো নির্দিষ্ট সময়ের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যে যে বইতে খতিয়ানের জেরগুলো ডেবিট ও ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে রেওয়ামিল বলে। রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ানের উপর ভিত্তি করে। খতিয়ানের যে জের, সেই জের অনুযায়ী কিছু অংশ ডেবিট করব, কিছু অংশকে ক্রেডিট করব, এইভাবে সাজানোকেই বলা হয় রেওয়ামিল, যার মেন উদ্দেশ্য কি? গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। আসসালামু আলাইকুম। ফেরদৌস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফেরদৌস হাসান। আজ আমরা নবম ও দশম শ্রেণী হিসাব বিজ্ঞান বইয়ের অধ্যায় 9 রেওয়ামিল, এই অধ্যায় নিয়ে আলোচনা করব। রেওয়ামিল তোমাদের জন্য এক প্রকার রক্ষা কবচ। রেওয়ামিল এই অধ্যায়টা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রতি বছর বোর্ড এক্সাম অ্যানালাইজ করে দেখা গেছে প্রতিটা বোর্ডে রেওয়ামিল থেকে একটি করে সৃজনশীল আসে। এটা 100% আসবেই এই অধ্যায়টা। আর এই অধ্যায়টা অত্যন্ত সহজ একটি অধ্যায়। তুমি একটু চেষ্টা করলেই এই অধ্যায় থেকে সৃজনশীলে 10-এ 10 এবং কয়েকটা এমসিকিউ, 2-3টা এমসিকিউ আসে এই অধ্যায় থেকে। তার মানে তুমি 10 থেকে 13 মার্ক তুমি নিশ্চিত করতে পারো। এই পর্যায়ে রেওয়ামিল সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানবো। এই তথ্যগুলো এমসিকিউ সমাধানে তোমাকে সহায়তা করবে। আর বিভিন্ন এমসিকিউ এই গুরুত্বপূর্ণ তথ্য থেকেই আসতে দেখা গিয়েছে। প্রথমে রাখলাম আমরা, দেখো, রেওয়ামিল হিসাব চক্রের পঞ্চম ধাপ। আমাদের যে হিসাব চক্রটা আছে, দেখো খেয়াল করো, এই যে হিসাব চক্র, আমাদের হিসাব চক্র 10টা। তার মধ্যে যদি লক্ষ্য করো, দেখো পঞ্চমতম ধাপ হচ্ছে রেওয়ামিল প্রস্তুতকরণ। এর মানে আমাদের হিসাব চক্রের কততম ধাপ? রেওয়ামিল পঞ্চম ধাপ। এটা এমসিকিউ তো আসে। রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। আমরা গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের উদ্দেশ্যেই রেওয়ামিলটা প্রস্তুত করি। যদি এমসিকিউ আসে রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্যটা কি, তুমি বলবা গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। এরপরে দেখো, রেওয়ামিল একটি ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ কি? একটা প্রতিষ্ঠান চাইলে রেওয়ামিল করতেও পারে, আর যদি চায় তারা রেওয়ামিলটা স্কিপ করতে পারে। রেওয়ামিল প্রস্তুত না করেও আর্থিক অবস্থা তারা করতে পারে। ঐচ্ছিক ধাপ কি রকম? দেখো, মাগরিব নামাজের সময় 2 রাকাত নফল নামাজ থাকে, এটা পড়লে ভালো, না পড়লে দোষের নেই। তো এইরকম রেওয়ামিলটাও তুমি যদি প্রতিষ্ঠানের জন্য করো তাহলে তোমার জন্য ভালো, আর না করলে অসুবিধা নেই। আর্থিক বিবরণী প্রস্তুতে সহায়তা রেওয়ামিলের অন্যতম কাজ। রেওয়ামিলের অন্যতম কাজ কি? আর্থিক বিবরণী যে আমরা করি, তো এই আর্থিক বিবরণী করা হয় রেওয়ামিলের উপর ভিত্তি করেই। তো আর্থিক বিবরণীর প্রস্তুতে সহায়তা রেওয়ামিলের অন্যতম একটি কাজ। রেওয়ামিলের অবস্থান খতিয়ান ও চূড়ান্ত হিসাবের মাঝখানে। আমরা যে খতিয়ান করি আর চূড়ান্ত হিসাব মানে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক এর মাঝ বরাবরই রেওয়ামিলের অবস্থান। রেওয়ামিল এই অধ্যায়টা সুন্দরভাবে আত্মস্থ করার জন্য আমাদের কতিপয় বিষয় জানা আবশ্যক। এখন আমাদের সৃজনশীলটা ক, খ, গ 3টা পার্টে বিভক্ত। এই 3টা পার্ট বিভিন্ন বোর্ড এক্সাম অ্যানালাইজ করে দেখা গেছে সৃজনশীল ক এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো টপিক আছে। আমি সেই টপিকগুলোই এখন সাজিয়েছি। সৃজনশীল ক এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রেওয়ামিলে যে যে দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। আমরা যে রেওয়ামিল প্রস্তুত করি এখানে অনেকগুলো দফা নিয়ে, অনেকগুলো এন্ট্রি নিয়ে কাজ করা হয়। তবে কিছু কিছু এন্ট্রি আছে যেটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো এইগুলো জানতে চাওয়া হয় সৃজনশীল কতে, যার জন্য তুমি 2 মার্ক পাবে। বলবে কি কোন কোন দফাগুলো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, অথবা বলতে পারে কোন কোন এন্ট্রিগুলো রেওয়ামিলে আসবে না, বা বলতে পারে রেওয়ামিলে কি কি আসবে না। তো যাই বলুক, ঘুরে ফিরে একটা জিনিসই দাঁড়ায়, রেওয়ামিলে কি কি আসবে না, তো তার পরিমাণটা আমরা শনাক্ত করব। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বিভিন্ন বোর্ড এক্সামে বারবার এই প্রশ্নটা থেকেই আসে সৃজনশীল কতে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে। আচ্ছা, এখন দেখো, আরেকটা প্রশ্ন জানতে চাওয়া হয় এই অধ্যায় থেকে। সৃজনশীল কতে বলা হয় সমন্বিত ক্রয় নির্ণয় করো। আমাদের সৃজনশীল কতে বলে সমন্বিত ক্রয় নির্ণয় করো। তো আমরা সৃজনশীল ক এই সমন্বিত ক্রয়টা নির্ণয় করা শিখবো। এরপরে দেখো কি জানতে চাই সৃজনশীল কতে, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। আমরা যে সৃজনশীল করি এর কতে মোট উত্তোলনটা জানতে চাই। দেখো, উত্তোলন 2 প্রকার, নগদ উত্তোলন, পণ্য উত্তোলন। তো এই 2টা সমষ্টি করে দিলেই আমাদের মোট উত্তোলনটা বের করা যায়। এরপর আবার জানতে চাই মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। সম্পদ 2 প্রকার, চলতি সম্পদ, স্থায়ী সম্পদ। এখন
আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে তার মধ্য থেকে আমরা চলতি সম্পদগুলো খুঁজে খুঁজে বের করব। এরপরে তার সমষ্টি করে দিব, তাহলে সৃজনশীল ক এর আনসার মোট চলতি সম্পদ বের করতে পারবো। এরপরে জানতে চাওয়া হয় মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। দায় থাকে কয়েক রকম, দেখো থাকবে কি স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায়, আরেকটা থাকবে কি চলতি দায়। তো আমরা খুঁজে খুঁজে এন্ট্রির মধ্যে দেখব কোনগুলো চলতি দায়, তো ওই চলতি দায়গুলোকে আমরা খুঁজে খুঁজে বের করে তার সমষ্টিটা বের করব, তাহলে আমাদের সৃজনশীল কটা উত্তর করা যাবে। এর পাশাপাশি দেখো সৃজনশীল খ আর গ এর জন্য আমি একত্রে সাজিয়েছি কতগুলো টপিক। এই টপিকগুলো শিখতে পারলে সৃজনশীল খ আর গ তুমি নির্দ্বিধায় সমাধান করতে পারবে। এর মানে তুমি 4 আর 4 8 মার্ক নিশ্চিত করতে পারবে এই টপিকগুলো শিখার মাধ্যমে। সেই টপিকগুলো কি কি দেখো, সবার প্রথমে জানতে চাওয়া হয় রেয়ামিল প্রস্তুত করো। এটা সৃজনশীল ক্ষয়েও আসে অথবা সৃজনশীল গতে আসে। রেয়ামিল প্রস্তুত করতে বলে, এই প্রশ্নটা একটু ঘুরিয়েও বলে, অনেক ক্ষেত্রে বলা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করো, এটা বলে। তো আমরা বিচলিত হব না, যেটাই রেয়ামিল সেটাই হিসাবের কি গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ। এরপরে আরেকভাবে বলা হয় কি একটা বিশুদ্ধ রেয়ামিল প্রস্তুত করো। কি বলে? একটা বিশুদ্ধ রেয়ামিল প্রস্তুত করো। তো এই বিশুদ্ধ রেয়ামিল হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ বা রেয়ামিল একই কথা, একই কাজ করা হবে। দেখো এরপরে সৃজনশীল খ আর গতে আরেকটা জিনিস জানতে চাই, মূলধন জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা মূলধন জাতীয় আয়গুলোকে নির্ণয় করব। আমরা জানি মূলধন জাতীয় আয় কোনগুলা, যেগুলো প্রতিনিয়ত ঘটে না আর টাকা যদি আমার কাছে আসে। এরপরে দেখো কি বলে, মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় আমরা জানি যেটা প্রতিনিয়ত ঘটে না সেটা মূলধন জাতীয়, টাকা যদি চলে যায় সেটা মূলধন জাতীয় ব্যয়। এই প্রশ্নটাও সৃজনশীল খ বা গতে রেয়ামিল অধ্যায় থেকে জানতে চায়। এরপরে দেখো আরেকটা প্রশ্ন, মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় কোনগুলা? প্রতিনিয়ত ঘটবে সেটা মুনাফা জাতীয়, যদি টাকা আমার হাতে আসে সেটা মুনাফা জাতীয় আয়। তো এই প্রশ্নটা সৃজনশীলে খ বা গতে আসতে দেখা দেয়। এরপরে দেখো আরেকটা বলছে কি, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় কি? প্রতিনিয়ত ঘটে না মুনাফা জাতীয়, টাকা যদি আমার থেকে চলে যায় তাহলে সেটা মুনাফা জাতীয় ব্যয়। তো এই প্রশ্নটা সৃজনশীল খ বা গতে আসতে দেখা দেয়। তারপরে দেখো চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। এটা বিভিন্ন বোর্ড এক্সামে আসতে দেখা যায়, সৃজনশীল গতে এটা বেশি আসে। বলে কি চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন দিয়ে দেয়, একটা পার্টে থাকবে কি চলতি সম্পদ, তুমি সব চলতি সম্পদগুলোকে একত্র করে তার যোগ করবে। আরেকটা পার্টে কি করবে, সকল চলতি দায়গুলোকে একত্র করে যোগ করবে। তাহলে তোমার সৃজনশীল খ বা গ এর আনসার হয়ে যাবে, তুমি 4 মার্ক নির্দিষ্ট করতে পারবে। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, যাকে শর্টকাটে বলা হয় IASC। এখন এই IASC কর্তৃক রেয়ামিলের কোনো নির্দিষ্ট ছক নেই। আমরা যে রেয়ামিল প্রস্তুত করি এটা একটা ঐচ্ছিক কাজ, এই জন্য এর নির্দিষ্ট কোনো ছক নেই। যেমন জাবেদা, খতিয়ান এর নির্দিষ্ট ছক রয়েছে, কিন্তু রেয়ামিলের নির্দিষ্ট কোনো ছক নেই। তবে আমরা একটা প্রচলিত ছক ব্যবহার করি। তো প্রচলিত ছকটা কিরকম আমরা একটু দেখি, একটা ডেমো ছক। প্রথমে প্রতিষ্ঠানের নাম লিখবো XYZ, যেই প্রতিষ্ঠান থাকুক সেই প্রতিষ্ঠানের নাম লিখে লিখবো কি এরপরে নিচে লিখবো কি রেওয়ামিল। এর নিচে বছরের শেষের দিন বা হিসাবকালের শেষের দিনেরটা আমরা করব কিরকম, 31শে ডিসেম্বর 2026 সমাপ্ত বছরের জন্য। এরপরে আমরা কি করব, 5 কলামের একটা ছক করব। কয় কলামের ছক? 5 কলামের একটা ছক করব। ছকটা কিরকম, প্রথমে লিখবো ক্রমিক নং। ক্রমিক নংটা কি 1 2 3 4, এভাবে সিরিয়াল নাম্বারটা বসাবো। তারপরে কি করব আমরা দ্বিতীয় কলামে হিসাবের শিরোনাম। কি লিখবো? হিসাবের শিরোনাম। তোমরা অনেকে বিবরণ লিখে ফেলো, যদি বিবরণ লেখো ভুল হবে, অনেক টিচার এটা কেটে দেয়। তো তুমি খেয়াল রাখবে, তুমি লিখবে কি হিসাবের শিরোনাম। এরপর লিখবে কি জাবেদা পৃষ্ঠা। কি লিখবে? জাবেদা পৃষ্ঠা। তারপরে দুইটা টাকার ঘর হবে, প্রথমটা লিখবো ডেবিট টাকা, তারপর ওটা লিখবো ক্রেডিট টাকা। তো এইভাবে আমরা রেয়ামিলের ছকটা রেডি করে আমরা অঙ্ক করব। ধরা যাক একটা এন্ট্রি আছে মূলধন, এখন এই মূলধনটা এখানে লিখবো। এখানে লেখার পরে সেটা কোথায় পোস্ট করব? আমরা জানি মূলধন ক্রেডিট পাশে যায়, রেয়ামিলের ক্রেডিট পাশে যায়। নগদ থাকলো তো নগদ রেয়ামিলের কোন পাশে যাবে? আমরা জানি নগদ রেয়ামিলের ডেবিট পাশে যায়। এখন দেখো রেয়ামিলের কোন কোন দফা কোন পাশে যাবে, ডেবিট পাশে কি কি যাবে, ক্রেডিট পাশে কি কি যাবে, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। ওই এক ক্লাসেই তুমি রেয়ামিলের যত রকম এন্ট্রি আছে, ডেবিট পাশে যাবে কি, ক্রেডিট পাশে যাবে কি, তোমার এই বিষয়ে কোনো সমস্যা থাকবে না। তো পরবর্তী ক্লাসের জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।